এখন অভ্যুত্থানের শক্তি আপনারা এক থাকতে পারতেছেন না। তাদের ভিতরে কে আগে যাবেন সে বুকে হাত দিয়ে বলতেছি যে হ্যাঁ, একটা নির্বাচিত আমরা সরকার পেয়েছি এবং সেই সরকারটা আগামী 5 বছর থাকুক। গণঅভ্যুত্থানের কিন্তু তখন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে আপনার পালায় গেছে, তখন যে হেডটেডটা ছিল ঠিক নেপালের মতো নির্বাচনী রেজাল্ট আচ্ছা, এখন তাহলে সমাধান আসলে কি? আমার যা হবার তো হয়েই গেছে, নেপালের মতো নির্বাচন হয়নি, এত শর্ট টাইম একটি নির্বাচন হয়নি যেহেতু, মানে এখন তাহলে সমাধানটা আসলে কোথায়? দেখেন, সমাধান এক হচ্ছে যে দেশটাকে তো ফোকলা বানায় ফেলছে। ইউনিসের প্রপার্টির কোনো অভাব নেই, বেনামে নামে প্রপার্টির অভাব নেই। তো সব অনেক উপদেষ্টার বিরুদ্ধেও দুদকে অলরেডি মামলা হয়েছে এবং একজনকে তার দেশ ত্যাগের ব্যাপারে এক অ্যাডভোকেট কিন্তু অলরেডি উকিল নোটিশ জারি করেছে। এখন দুদকে তো মামলা হয়েছে, তো এখন এই সরকারের দায়িত্ব যে দুদকেরও দরকার যে এটা তদন্ত করা, দোষী সাব্যস্ত হলে তাদের বিচার করা। এটা হলো এক। দুই হলো, এখন সরকারে আছে অভ্যুত্থানের শক্তি, সংসদে আছে অভ্যুত্থানের শক্তি। এখন প্রক্রিয়া কিভাবে মানে সংস্কার হবে বা সংশোধন হবে, সংবিধানে কিন্তু সংশোধন কথাটা লেখা আছে, সংস্কার আমি পাইনি, সংসদ লেখা আছে। সুতরাং সংশোধন করুক আর সংস্কার করুক, যে নামেই রাখুক। এখন আমার বক্তব্য হলো যে বিএনপিরও তো 31 দফা ছিল, তারা তো রাষ্ট্র কাঠামোর সংস্কারের কথা বলে 31 দফা দিয়েছিল। হ্যাঁ, এখন যেটা আউলটা পাচ্ছে আপনার, এক হচ্ছে আপনার সংবিধানে সুপ্রিম কোর্টের মতামত নিলেন, সংবিধানে আপনার উপদেষ্টা নিয়োগ করলেন, এই রাষ্ট্রপতি তাকে নিয়োগপত্র দিছে, এই সবগুলো উপদেষ্টাকে ইউনিট সহ উপদেষ্টা পরিষদকে। ধন্যবাদ, আমি আসবো আপনার কাছে। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে একটু আসতে চাই। এই যে সরকারের বিরুদ্ধে অথবা দাবি আদায়ের জন্য যে আবার ফের রাজপথে নেমেছে, কিছুদিন আগে বিক্ষোভ করা হয়েছে, আন্দোলন করা হয়েছে, আবার কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সরকারের আচরণের কারণে কি রাজপথে যেতে বাধ্য হচ্ছেন বিরোধী পক্ষ? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার দর্শক শ্রোতা এবং সাথের আলোচকদেরকে। যে কোনো দেশে যে কোনো ব্যক্তি, রাজনৈতিক গোষ্ঠী তার অভিমত, তার দাবি নিয়ে রাস্তায় নামার অথবা গণতান্ত্রিকভাবে কথা বলার অধিকার আছে। বাংলাদেশের সেই হিসাবে এখানে চা শ্রমিকরা যেমনি রাস্তায় নামতে পারে, হকারদের নামার অধিকার আছে, জাতীয় সংসদের অথবা সংসদের বাইরের যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরও অধিকার আছে বিক্ষোভ করার, তার অভিমত জানানো। কিন্তু এখানে বিরোধী দলের কথা বলছেন, মানে জাতীয় সংসদের বিরোধী দল, তাদের অধিকার আছে রাস্তায় নামার। কিন্তু প্রেক্ষাপটটা কি, প্রয়োজনীয়তাটা কি, কোন বিষয় নিয়ে তারা রাস্তায় নামছেন? বাংলাদেশের গত কয়েকদিনে প্রায় 150-র কাছাকাছি চলে এসেছে শিশু হামের কারণে মারা গেছে। গণঅভ্যুত্থানের সময় 134 জন শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। আর হামের টিকার অভাবে, অব্যবস্থাপনার কারণে আগের অন্তর্বর্তী সরকারের এ পর্যন্ত প্রায় 130-এর কাছাকাছি শিশু মারা গেছে। তার বিরুদ্ধে রাস্তায় নামার অধিকার কি নেই? আছে, যে কেউ নামতে পারে। কিন্তু বিরোধী দলকে সেটি নিয়ে নামছে জাতীয় সংসদের বিরোধী দল? না। আমাদের বেশ কয়েকজন তরুণের লাশ এই মুহূর্তে ভূমধ্য সাগরে ভাসছে নোনা জলে, হয়তো তাদের অনেককে আর কোনোদিন পাওয়াও যাবে না। তাদের নিয়ে কি বিরোধী দল রাস্তায় নেমেছে? না। তারা কি নিয়ে নেমেছে? তাদের কতগুলো এজেন্ডা নিয়ে নেমেছে। এই অধিকারটাও তার আছে। তো মানুষ সেটাকে কিভাবে গ্রহণ করছে, কতটুকু গ্রহণ করছে? মানুষ বলতে রাজনৈতিক পরিচয় বা দলীয় পরিচয় নিয়ে যে মানুষগুলো, আমি সেই মানুষের কথা বলছি না, আমি বলছি সাধারণ মানুষের কথা। যারা রাস্তায় নেমেছেন, আমি 100 বার বলি রাস্তায় নামার অধিকার তার আছে। একই সাথে মানুষও মনে করছে তারা কিন্তু রাস্তায় এর আগেও নেমেছে। 4 দফা নিয়ে জাতীয় নির্বাচনের আগে আপনার মনে আছে 4 দফা নিয়ে তারা রাস্তায় নেমেছিল। পিআর সিস্টেম, রাষ্ট্রপতির পদত্যাগ এবং অল্প কয়েকদিন কয়েকটা প্রোগ্রাম করে তারা কিন্তু আবার একেবারে সম্পূর্ণ উল্টা হয়ে গেছেন। এরপরে নির্বাচনের একদিন পরে তারা নেমেছিলেন নির্বাচন নিয়ে, তার কয়েকদিন পরে আবার তারা নামলেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলে। একই সাথে আপনার মনে আছে বিরোধী দলের নেতার এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছে এই কথা বলে একজন সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করে তাকে জেলেও নেওয়া হলো। অর্থাৎ এই যে অ্যাক্টিভিটিগুলো প্রমাণ করে দেয় যে আপনি রাস্তায় নামার ক্ষেত্রে যে এজেন্ডাগুলোকে পিক করছেন, সেই এজেন্ডার সঙ্গে ম্যাক্সিমাম মানুষের স্বার্থের কোনো সম্পর্ক নেই।
যে এজেন্ডাগুলো নিয়ে আপনি রাস্তায় নামছেন, এই এজেন্ডাগুলো ওই যে হামের কথা বললাম, জ্বালানি তেলের কথা বললাম, বেকারত্বের কথা বললাম, এই যে এজেন্ডাগুলো, দ্রব্যমূল্যের কথা বললাম, বিদ্যুৎ সংকটের কথা বললাম, এই এজেন্ডাগুলো যদি বিরোধী দল অ্যাড্রেস করত, তাহলে তাদের পক্ষে যতটা জনমত সংগঠিত করা সহজ হতো, তারা যে ইস্যুতে নেমেছে সম্ভবত সেই রেসপন্সটা তারা পাবে না। কেন পাবে না? এর একটা বড় কারণ হচ্ছে এই যে জুলাইটাকে এখন এটিকে ব্যবহার করা হচ্ছে পণ্য হিসাবে। জুলাই এখন এটি পণ্য। আমাদের ঈদের রোজার আগে আমাদের ছোটবেলায় আমাদের পাশে বসে আছেন সিনিয়ররা, তারা রুহু আফজা মনে পড়ে? আমরা ছোটবেলায় মনে করতাম রোজার আগে রুহু আফজা খেলে সওয়াব হয়, এবং রুহু আফজার কিন্তু একটা চলতো আর কি। তো আপনার সিজনটা যেটা ধরেছেন, এই সিজনটায় এই ব্যবসাটা এখন রমরমা ব্যবসা। বণিকদের হাতে চলে গেছে জুলাই, বণিকরা এটা হাটে ঘাটে বিক্রি করছে। আপনি খেয়াল করে দেখবেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের জন্য, সংস্কার প্রয়োজন বাংলাদেশের রাজনীতিতে, সংস্কার অপরিহার্য, এবং আমাদের রাজনীতির যে অন্ধকার এটি দূর করার জন্য সংস্কার লাগবে। এই সংস্কারকে ক্ষমতায় যারা আছে বিএনপি তাকে অবশ্যই মানতে হবে। এই স্পিরিটটা জুলাইয়ে তার কতগুলো অঙ্গীকার ছিল। একই সাথে আমাদের সংস্কারের যে বিষয়টা, এটা সামনে নিয়ে এসেছিল বিএনপি। যখন জুলাই আসেনি তখন বিএনপি 31 দফা নিয়ে এসেছিল। কিন্তু এই মুহূর্তে আপনি যদি আলোচনাগুলো শোনেন, তাহলে দেখতে পাবেন যে বিএনপিকে খুব পরিকল্পিতভাবে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়ার একটা প্রবণতা আছে। রাষ্ট্র শাসন নিয়ে বিএনপির অনেক ধরনের চ্যালেঞ্জের জায়গা আছে, বিএনপির বিরুদ্ধে সমালোচনা করার অনেক কিছু আছে। গতকাল ক্রিকেট বোর্ড যেভাবে গঠিত হয়েছে আমি সমালোচনা করতে পারি, কিন্তু এখানে একটা বিষয় দেখা যাচ্ছে যে টার্গেটটা হচ্ছে বিএনপিকে সংস্কার বিরোধী এটি প্রমাণ করার। অথচ এই যে 31 দফা বিএনপি এনেছিল, আবার 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপি কিন্তু 1.5 বছর অপেক্ষা করেছে নির্বাচন না হওয়া পর্যন্ত। সে এই যে সংস্কারের যে উদ্যোগগুলো তাকে সহযোগিতা করেছে। আমি নিশ্চিত করে আপনাকে বলতে পারি, বিএনপির যে সাংগঠনিক ক্ষমতা, এই ক্ষমতা যদি জামাতের থাকতো, জামাত সরকারকে 1.5 বছর সময় দিত না, জামাত নির্বাচন করে ফেলতো। এই জায়গাটা যদি আওয়ামী লীগও থাকতো, সরকারকে 1.5 বছর সময় দিত না। হয়তো বিএনপি যে কারণেই হোক না কেন, বিএনপি সরকারকে সময়টা দিয়েছে। মানে সেদিক থেকে বিএনপি ধৈর্যের পরিচয় দিয়েছে, এবং সে একটা বার্তা দিতে চেয়েছে। এখন বিএনপির সবকিছু আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু বিএনপি এই জায়গাটায় স্যাক্রিফাইস করেছে। আর আমি নোট হিসাবে নিতে চাই, ওই জায়গাটায় অন্তর্বর্তীকালীন সরকার 11টা সংস্কার কমিশন করেছিল। 11টা সংস্কার কমিশন করেছিল, প্রথম 7টা, তারপরে আরো 4টা। আপনি খেয়াল করে দেখবেন এই 11টা সংস্কার কমিশনের কোনো বিষয় নিয়ে কোনো আলোচনা নেই। আপনাকে মনে করিয়ে দেই, তারা স্বাস্থ্য সংস্কার কমিশন যেটা করেছিল, সেখানে 265টা ওষুধকে অত্যাবশ্যকীয় বলে সরকার তার দাম ঠিক করে দেবে, এটা তারা সিদ্ধান্ত নিয়েছিল। আমি মনে করি জুলাইয়ের যে আউটপুট যদি আমি তালিকাভুক্ত করি, আমি সবার আগে ওই বিষয়টাকে তালিকায় রাখব। কারণ এই ওষুধ কেনা নিয়ে আমাদের দেশের এক শ্রেণীর বিপুল সংখ্যক মানুষের নানা রকমের সংকটে পড়ে। ওষুধের সীমাহীন মূল্য বৃদ্ধি, আপনি এই যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মুখে গত 1 মাসে 1.5 মাসে এই বিষয়ে কি একটা কথা শুনেছেন? আমাদের এখানে নারী সংস্কারের একটা কমিটি হয়েছিল, গণমাধ্যম সংস্কারের কমিটি হয়েছিল, শ্রম আইন সংস্কারের কমিটি হয়েছিল। আপনি কোনো ইস্যু কি পার্লামেন্টে শোনেন? বাইতুল মোকাররমের সামনে শোনেন? শুধুমাত্র সংবিধান ফেলে দিতে হবে। জুলাই কেবলমাত্র সংবিধান পরিবর্তনের জন্য আসেনি, কিন্তু জুলাই ব্যাপারীরা এটাকে ওই একটা পণ্যে পরিণত করেছে, যে জুলাই মানেই হলো শুধু সংবিধান পরিবর্তন। আমি তো মনে করি যে বাংলাদেশের যে চা শ্রমিকটা আছে, বাংলাদেশের যে পাট শ্রমিকটা আছে, সংবিধান পরিবর্তন করেন কি করবেন, রাষ্ট্রের তার চরিত্র কতটুকু পরিবর্তন করবেন, তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তার পেটের ভাত। আপনি যদি তার পেটের ভাত দিতে না পারেন, তাহলে এই জুলাই তার জীবনে কোনো পরিবর্তন আসবে না। কিন্তু জুলাই একটা শ্রেণী, শহরের শ্রেণী জুলাইকে দখল করে ফেলেছে, এবং জুলাইকে হাটে ঘাটে মাঠে যেখানে পাইছে সেখানে বিক্রি করছে। ধন্যবাদ আপনাকে। আমি ফিরবো আপনার কাছে আরেকবার। জনাব অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকে আপনার কাছে একটু আসতে চাই। জনাব শরীফুজ্জামান শরীফ যেটা বলছিলেন যে যে সকল এজেন্ডা নিয়ে রাজপথে নামা হচ্ছে তার প্রয়োজনীয়তা আসলে কতটুকু, এগুলো কি সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত, জনগণের স্বার্থের সাথে সম্পৃক্ত, নাকি শুধু নিজেদের এজেন্ডায় বাস্তবায়ন এই লক্ষ্য?
ধন্যবাদ আপনাকে এবং শরীফ ভাই, আজিজ ভাই দুজনকে আমার আন্তরিক শুভেচ্ছা। ওনারা যা বলছে এরপরে বলার পর আমার আর বলার জায়গা কিছু রাখছে বলে আমার কাছে মনে হয় না। তারপর আমি বলি, কিছু কথা তো বলতেই হবে। যেমন ধরেন আমরা ইদানিংকালে মানে সম্প্রতি কয়েকদিন আগে কিছু কথা শুনছিলাম যে রাষ্ট্রপতি যে আদেশটা দিছিল নির্বাচন এবং গণভোটের জন্য, বলছিল যে এই আদেশ উনি দিতে পারেন কিনা। একজন দায়িত্বশীল মন্ত্রী প্রশ্ন করছেন তাকে, এবং উনি বলছেন আমি তো এই আদেশে স্বাক্ষর করতে পারি না, কিন্তু পারাচ্ছে, মানে অর্থাৎ তাকে পারানো হইতেছে। এটা নিয়ে অন্য ডিটেলস আমি যাচ্ছি না, পারানো হচ্ছে। সম্প্রতি গেলে আপনি আরেকটা জিনিস যদি দেখেন, আমি দেখলাম এলজিআরডির প্রতিমন্ত্রী যিনি মীর শাহে আলম, উনি সেদিন পার্লামেন্টে বক্তব্য দিচ্ছেন কি, যে অনেকেই বলেন যে আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে আমরা রেখেছি কেন, কিন্তু আমরা এখানে মনে করি যে আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে দিয়া আমরা বলাইতে সক্ষম হয়েছি, আমরা বলাইতে পেরেছি কি আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ ভোটচোর, আওয়ামী লীগ স্বৈরাচার, এইটা এই রাষ্ট্রপতিকে দিয়ে তারা বলাইতে মানে পারছে। এটাই কি সফলতা? এটা তারা সফলতা দেখছেন, কিন্তু এখানে আমার বিষয় ওখানে না। তার মানে রাষ্ট্রপতিকে দিয়ে বলাচ্ছে কারা, সেটা কিন্তু বেরিয়ে আসলো। এবং এলজিআরডি মন্ত্রী বলছে, পার্লামেন্টে বলছে যে আমরা বলাইতে পারছি। তার মানে বলাইতে পারলেই কি সে আওয়ামী লীগ থেকে বিএনপি হয়ে গেল? এত সহজ। রিমান্ডে নিয়ে পুলিশের 2টা বাড়ি দিলে যখন বলি যে তুই আমার আব্বা, আমি বললাম আপনি আমার আব্বা, সে আমার বাবা হয়ে গেল। এটার চেয়ে মেইন প্রশ্ন হচ্ছে এই, রাষ্ট্রপতিকে বলাচ্ছে কে? যেহেতু সে নিজে এডমিট করলেন যে আমরা বিএনপি বলাইতে পারছি, এবং এটার কৃতিত্ব আজকের প্রধানমন্ত্রী, সেটা উনি বলেছেন পার্লামেন্টে। তাহলে রাষ্ট্রপতিকে দিয়ে যেটা করানো হচ্ছে সেটার দায়টা কার, সেটা ক্লিয়ার হইল। 2 নম্বর আসেন, পার্লামেন্টে আরো একটা কথা উঠছে, সংবিধান স্থগিত হতে পারে, সংবিধান কি বলে সংশোধন হতে পারে, সাসপেন্ড হতে পারে, বাতিলও হতে পারে, কিন্তু সংস্কার বলতে সংবিধান সংস্কার হয় না। এটা কোথায় পাইছে আমি ঠিক জানি না। এক্ষেত্রে আমি আপনাকে 2-একটা বিষয় আমাকে খুব জরুরিভাবে বলতে হয়। সেটা হইল কিরকম আমি বলি, আপনি যদি বিএনপির নির্বাচনী ইশতেহারের দিকে তাকান, সেখানে কি আছে? নির্বাচনী ইশতেহারটায় পরে আসি, তার আগে আসি তাদের 31 দফা। সেখানে প্রথম দফায় বলা আছে সংবিধান সংস্কার কমিশন গঠন। আচ্ছা, সংবিধান যদি সংস্কার না হয়, সংবিধান সংস্কার কমিশন গঠন হবে কেন? সংস্কার তো হচ্ছে না, পার্লামেন্টে বলছেন। তারপরে এটার ভিতরে আছে একটি সংবিধান সংস্কার কমিশন গঠনের মাধ্যমে বিতর্কিত অগণতান্ত্রিক সংশোধনীয় পরিবর্তনের পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী বাতিল বা সংশোধন। মানে আমি জানতে চাচ্ছিলাম যে রাজপথে যে আন্দোলন আমি সেটাকেই তো আসতেছি। আপনি সংবিধান সংস্কার করার কথা জুলাই সনদের আলোকে, তো জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার করার কথা, সেখানে আপনি বলছেন সংস্কার বলতে কিছু নাই, সংবিধান সংস্কার হয় না। আমি সেটা দেখাচ্ছি। তারপরে আপনি আসেন তাদের যে নির্বাচন ইশতেহার, সেখানে কি বলছেন, সংবিধান সংস্কারের বিষয়ে বিগত 17 অক্টোবর 2025 তারিখে জুলাই জাতীয় সনদ যে আঙ্গিকে ঐক্যমত্য স্বাক্ষরিত হয়েছে সেইগুলো সেই মতে বাস্তবায়ন সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। এখানে সংবিধান সংস্কার 2 দফায় আসেন, দ্বিতীয় তাদের নির্বাচন ইশতেহার, সেখানে বলতেছেন, সংক্ষেপে করি, বিএনপি সকল বিতর্কিত অগণতান্ত্রিক সংবিধান সংশোধনীয় বিধানবলী পর্যালোচনা পুনঃপরীক্ষা করে প্রয়োজনীয় সংবিধান সংস্কার করবে। তারপরের লাইনটা, রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে 31 দফার ভিত্তিতে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার সাধন করা হবে। সংস্কার 1, 2, 3, 4 জায়গায় উনি বললেন, আর জুলাই সনদে সংস্কারের কথা বলা হয়েছে। তো সংবিধান সংস্কার না হইলে, এইটা না হয় আপনাদেরকে করাচ্ছে, চাপায়ে দিছে, ইত্যাদি ইত্যাদি। আপনার এখানে সংবিধান সংস্কার কমিশন, সংবিধান সংস্কার, এটা যদি হয় তাহলে ওটার ব্যত্যয় কি? 1, 2 এমন কথাও বলছেন যে সংশোধনের নামে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকেই সংশোধন মনে করি। কেন মনে করার তো কিছু নাই এখানে। এখানে আপনাকে জুলাই সনদ বাস্তবায়ন করবেন। এখন আসেন, আরো অনেক কথা আছে সরকারের সেফটির জন্য। আমরা চাই, বুকে হাত দিয়ে বলতেছি যে হ্যাঁ, একটা নির্বাচিত আমরা সরকার পেয়েছি এবং সেই সরকারটা আগামী 5 বছর থাকুক। এটা তামাশা না, রাষ্ট্র, এবং সেটা থাকুক মনে প্রাণে আমি চাই। আমি কেন, আমার মনে হয় ওনারাও চান যে একটা নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসে তার কাছে থাকুক, এবং সরকারের সেই নির্বাচনে ক্ষমতায় মানে সংসদটাকে টিকায় রাখার জন্য ড্রাইভিং সিটে বসা আছে ক্ষমতাসীন সরকার 2/3 মেজরিটি নিয়ে। কোনো কথা যদি তারটা আপনারা না শুনেন, আমরা যদি কেউ না শুনি, তাহলে তো আমার এই সংসদ, আপনি জানেন যে সংসদটা আমাদের কত ব্যয়বহুল, লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় প্রতি 5-10 মিনিটে। তো সেক্ষেত্রে দরকারটা কি? 2/3 মেজরিটির ভিত্তিতে যদি আমরা সব করতে পারি, এটা মানবো না ওটা মানবো না যদি হয়, তাহলে তো আমার এটা বাদ দিয়ে এই যে হামে লোক মারা গেছে,
টিকায় মারা গেছে, আমরা সেই আলোচনায় আসি। আমার তেলের সংকট, কেউ দরকার নাই তো, তেলের সংকট দূর করবে সরকার। হাম টিকার যে ক্ষতি হয়েছে ইউনূস সাহেব এটা করছে, সেটার দায়ও সরকারকেই নিতে হবে। এখন তাকে নিতে হবে, সেই জায়গায় কাজ করতে থাকুক না, ওগুলো বাদ দিয়ে দেখ, আমাদের সময় নষ্ট করে লাভ নেই। এখন আসেন মাঠে তাদেরকে পাঠাচ্ছে কে? আমরা গত 15 বছরের ইতিহাস যদি দেখি, যে সরকারটা ছিল মাঠে কিন্তু পাঠায় সরকার। কেন পাঠায়? আপনি যখন সবকিছু উপেক্ষিত করবেন, উপেক্ষা করতে থাকবেন, তখন তাদের রাস্তাটা কি? তাহলে আপনি রাস্তায় পাঠাচ্ছেন কে? এখন রাজনৈতিক সংকট মোকাবেলা করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকার সময় কি বলেছি? আলোচনা। এবং বহু লোক তখন এই যে টাইম দিতে বাধ্য হয়েছে, সেটাকে আমরা ধৈর্য ধরছি। যেমন শরীফ ভাই বলল, আওয়ামী লীগও তারা দিত না এই টাইমটা, জামাতও তাকে দিত না এই সরকারকে, 18 মাস এই অন্তর্বর্তীকালীন সরকারকে। তার কারণ কি? তাদের ক্যাপাসিটি আছে, আর তাদের ক্যাপাসিটি নাই, তাই তারা সময় দিছে বলে। তাহলে আমি দিব কেন? একটা দেশে গণতান্ত্রিক সরকার আসবে, সেজন্য আমি 18 মাস অপেক্ষা করে ধৈর্য ধরবো। ধৈর্য ধরার পর আমি আমার গণতান্ত্রিক আচরণটা কি দেখাচ্ছি? আপনাকে সমস্ত সমাধান করতে হয় রাজপথে, আর এই সংসদে, আর নয়তো আপনি অন্যভাবে আলোচনা করেন। কিন্তু আপনি আলোচনার রাস্তা আমরা বরাবরই দেখছি, যখনই কোনো ঝামেলা হয়, সরকার ডিপেন্ড করে কার উপরে? ইন্টেলিজেন্স রিপোর্টের উপরে। সরকার ডিপেন্ড করে প্রশাসনের উপরে। যখনই আপনি প্রশাসনের উপরে ডিপেন্ড করবেন, তার মানে আমাকে দমানো নীতি। কিন্তু আপনাকে যখন ইন্টেলিজেন্স রিপোর্ট দেয় যে মিস্টার শরীফ ইজ ডুইং দিস থিংস, রাজ্জাক ইজ ডুইং দিস থিংস, অর আজিজ ভাই ইজ ডুইং দিস থিং, তাহলে তার সাথে বসা উচিত ক্ষমতায় যারা থাকে তারা। ইন্টেলিজেন্স রিপোর্টের ভিত্তিতেই বসেন, বইসা আলাপ করবেন। আপনার ইন্টেলিজেন্স রিপোর্ট কিন্তু আছে, রাজ্জাকি সাহেব কি করছে, তখন আপনি আলাপ করেন। আলাপ করলে তখন কি বলে, তাইলে আপনি মিলাইতে পারবেন যে ইন্টেলিজেন্ট রিপোর্টটা কি আর আপনার সাথে সে বলছে কি, কেন কথাটা বলছি। সরকারের কাছে যত ইন্টেলিজেন্ট রিপোর্ট আসুক, প্রত্যেকে তার সেফ সাইড হিসাব করে কথা বলে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, কি কথা বললে সরকার খুশি হবে সেটাও তাকে দেখতে হয়। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, তাকে দেখতে হয়। যেমন ধরেন, আইনের বিষয়ে একটা ওপিনিয়ন নিবে, সরকারের তো সলিসিটর অফিস আছে, অ্যাটর্নি জেনারেল অফিস আছে। আপনি যেটা বলছেন যে এত সংকট তৈরি হচ্ছে, এই সংকট নিরসনের চাবি আসলে কার হাতে? এইখানেই আসতেছি, আমি সেই জায়গাটাই আসতেছি। এখন এই সংকটের সাথে আরো অনেক জিনিস সংকট আছে। যেমন একটা কথা আসছে, বঙ্গবন্ধুর ছবি ঝুলানো 4 ক নিয়ে। আচ্ছা, না ঝুলাইলে কিন্তু সংবিধান লঙ্ঘন হচ্ছে। গল্প যতই করেন আপনি, চ্যালেঞ্জ করে দিচ্ছি। তারপরে আসেন 6ষ্ঠ অনুচ্ছেদ তফসিল মোতাবেক স্বাধীনতার ঘোষক এখন পর্যন্ত বঙ্গবন্ধু। আমি কারে ঘোষক মানি কি না মানি, ইট ইজ ইমেটেরিয়াল, কিন্তু আমার কাছে একটা পুস্তক আছে। এই পুস্তক যদি আমার কাছে ম্যান্ডেটরি হয়, ইয়েস ম্যান্ডেটরি বাংলাদেশের নাগরিকের জন্য, তাহলে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু এবং সব জায়গায় অফিসে ছবি ওঠা উচিত। বাট আমি সংসদের বক্তব্য শুনলাম এই কি, যে আমরা তো সেজন্যই সংশোধন করতে চাই এবং এগুলো রাখবো না। ভালো কথা, আপনি রাখবেন না, কিন্তু যতক্ষণ আইনটা বহাল আছে, আপনি জানেন ততক্ষণ তো অপরাধ হচ্ছে। ততক্ষণ ক্রিমিনাল কেসের একটা থিওরি বলি আপনাকে, এটা আমার বানানো না, আইনে আছে। সেটা হলো এই, যে আইনটা যতক্ষণ বলবৎ থাকবে, তখন ওই আইন যদি আপনি ভায়োলেট করেন, তাহলে এখানে ক্রিমিনাল অফেন্স হয়ে যাচ্ছে। তারপরে যদি এই আইনটা বাতিলও হয়ে যায়, তখন আপনি মনে করেন আর ফার্দার আমরা ওইটা করব না। কিন্তু এই যে হয়ে গেল, এটার জন্য কিন্তু আওয়ামী লীগের ক্ষমতায় লাগবে না, অন্য যে কোনো একটা দল ফর দ্য টাইম বিং যদি চলে আসে, তাইলেও সে তখন এই অ্যাকশন নেবে এটার জন্য। নাম্বার 4, আরেকটা কথা বলে যায়, নেপালের কথা আমরা বারবার বলি। নেপাল কিন্তু লাস্ট যে অভ্যুত্থানটা হইলো, সেই অভ্যুত্থানের প্রথম দিনেই কিন্তু ওই সংসদের যত বড় রাজনীতিবিদ যারা বসা ছিল, তারা কিন্তু নির্বাচনের ডেটটা নিয়ে নিছে ওই দিনই। আমরা কেন পারিনি? আমরা পারি না, এটা রাজনীতিবিদের ব্যর্থতা। আমি দেখছেন পার্লামেন্টে বলে, আপনার জুলাই সরকার গঠন করলেন না, বিপ্লবী সরকার গঠন করলেন না কেন? অথচ তারা কিন্তু বিপ্লবের দাবি করে, যিনি প্রশ্নটা উত্থাপন করছেন। তো উনি আজিজ ভাই করেন নাই, ভালো কথা, আমি প্রস্তাব দিলাম না কেন? আপনি ওর ঘরে চাপাই দিয়ে কি করেন? আপনি এখন ভালো ফুটিংসে আসেন বলে আপনি এই কথাগুলো বলতেছেন। এখন নেপালের কথাটা বলি, নোটিট 2008-এ তাদের প্রথম রাজতন্ত্রের অধঃপতন হয়। সেই 2008 থেকে 2025 পর্যন্ত 14 বার সরকার প্রধান বদল হয়েছে। 14 বার, আমি অথরিটি নিয়ে বলছি, 14 বার। তাইলে 17 বছরে 14 বার সরকার বদল হওয়ার মানে কি? স্টিল দে আর আনস্টেবল। প্রশ্ন হচ্ছে আমরা সেদিকে যাচ্ছি কিনা। জি, ধন্যবাদ আপনাকে জনাব এম এ আজিজ। আমরা সেখানে যাচ্ছি কিনা এই প্রশ্ন যদি আপনাকে করি, কি বলবেন? না, যেতে পারি। আমাদের দেশে এখনো ধরেন, দেশ তো স্বাধীন হয়েছে 55 বছর হয়ে গেল, এখনো অনেক সূচকে গিয়েছি, রাজনৈতিক সূচকে পিছাচ্ছি। আমি সংসদে যে আলোচনাগুলি হয়, আমার বক্তব্য একটাই, আপনি ওত নিতে পারেন, আপনি নিয়োগ দিতে পারেন। আমার কিন্তু রাষ্ট্রপতির সাথে আমার এলাকার পূর্ব পরিচিত, তার সাথে আমার কথা হয়েছে, অনেক কিছু দেখেছি আমি কাগজ।
সবটা আমি বলবো না, সাক্ষী দেবো না, কিন্তু সব ডকুমেন্ট আছে তার কাছে, কালেক্ট করে রাখছে সে। সে বলছে তো, আমাকে পরিষ্কার বলছে যে অনেক প্রজ্ঞাপন আমি স্বাক্ষর করিনি, আমার নামে জারি করে দিছে। করে নাই। তো এখন ধরেন 133টা যে অধ্যাদেশ অধ্যাদেশ ছিল, জি। এই তো 133টা অধ্যাদেশে অনেক কিছু